আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের যে সময় ক্লাসটা শুরু হওয়ার কথা, 7টা এখনো বাজেনি, এখনো 2 মিনিট বাকি আছে। আমি ইচ্ছা করে 2 মিনিট আগে শুরু করছি। তোমাদের খুব বেশি সময় তো নেওয়া যাবে না এখন, যেহেতু আমার হাতে 7টা সময় বরাদ্দ আছে। যারা আসবে আসছে, ওদের সাথে একটু খাজুরে আলাপ করব। অনেকদিন তো আলাপ হয় না। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে গ্রুপে ভিডিওটা একটু শেয়ার করে দিব, যেন স্টুডেন্টরা এখানে আসতে পারে বেশি বেশি। ওকে, এখন বলো, কি অবস্থা তোমাদের? দিনকাল কেমন যাচ্ছে? আর আমি জানি এখন বলবা যে ভাই আপনি অনেক শুকাই গেছেন, আগে এমন ছিলেন এখন ওরকম হয়েছেন। এই কথাগুলো আমরা আজকে না বলবো। হ্যাঁ, আমি শুকাই গেছি, আমি জানি, রোদে পুড়ে কালো হয়ে গেছি, সেটাও আমি জানি। এটা হচ্ছে এখন আমাদের অফ টপিক। আমরা আমাদের টু দ্য পয়েন্টে আসি। তোমাদের এই যে যে সময়টা পার করছো, SSC 26, আর মাত্র 19 দিন বা 18 দিন পরীক্ষার বাকি আছে। এই যে 18 বা 19 দিন পরীক্ষায় যখন বাকি থাকে, তখন কেউই আসলে ভালো থাকে না। কেন ভালো থাকে না? মনে হয় আমার বন্ধু সবকিছু পারে, আমি তো অনেক কিছু পারি না। অনেক কিছু বাকি আছে। সিলেবাস কেমনে শেষ করব? যদি A+ না পাই তাইলে বাসা থেকে তো প্রেশার দিবে। অথবা বাসা থেকে থ্রেট দিয়ে দিছে। আপুদেরকে বলছে বিয়ে দিয়ে দিব। আর ছোট ভাই যারা আছে বলছে রিক্সা কিনে দিব। এগুলো সব বাসা থেকে দেয়, আমাকেও দিছিল। তো এত কিছুর মধ্যে ভাই যখন জিজ্ঞেস করেন কেমন আছেন, এটা তো উত্তর দেওয়া বান্তর। তারপরেও সবকিছু মিলাই বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে। বাসা থেকে বের করে দিবে। আচ্ছা। লামিয়া, আরমান, মাহফুজা, তোমরা অনেকেই আছো, তবে তোমাদের কাছে আমার একটা আবদার আছে। দ্যাট ইজ, তুমি তো নিজে জয়েন করছো, ফেসবুকে যারা ক্লাসটা দেখছো, তোমাদের কাছে আমার আবদার যে ক্লাসটা একটু সবাইকে শেয়ার করে দেবে। এটা রিয়্যাক্ট করবা, লাভ রিয়্যাক্ট অথবা কেয়ার রিয়্যাক্ট। তুমি অবশ্যই শাওন ভাইকে লাভ করো, তাই না? অবশ্যই, অবভিয়াসলি। সো এটা লাভ রিয়্যাক্ট দিবা। দেওয়ার পরে এটা একটু শেয়ার করে দিবা তোমরা যে গ্রুপগুলোতে আছো। কারণ আমি চাই যে এইখানে আমি যে সাজেশনটা দিব, যত বেশি সংখ্যক স্টুডেন্ট এটা পাবে, অন্তত এই সময়ে এসে সে উপকৃত হবে। তোমার বন্ধু যদি ভালো করে, তোমার কোনো ক্ষতি নাই। তোমার ক্লাসমেট, বন্ধু, সিনিয়র জুনিয়র যারা আছে, যাদের মনে হবে এটা দরকার, সবাইকে একটু শেয়ার করে দিও। কারণ একটা কাজ যত বেশি মানুষ একসঙ্গে করে, সেই কাজের তাৎপর্য, সেই কাজের মাহাত্ম্য তত বেশি হয়। ওকে। আর যারা আমাকে চিনো না, তাদেরকে আমি একটু পরিচয় দিচ্ছি। আমার নাম শাওন রেজা। আমার পড়াশোনা করেছি নটরডেম কলেজ। তারপরে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি। আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। আর আমি তোমাদের কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি ভাইয়া। এই হচ্ছে আমার ছবি। যারা পরিচয় জানো না, ফেসবুকে অনেকে নতুন থাকতে পারো, তাদের জন্য পরিচয় দিচ্ছে। হ্যাঁ, ফেসবুকে অনেকে জয়েন করে আছে, তোমাদের কমেন্টও আমি দেখতে পাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, রেলেভেন্ট কোয়েশ্চেন, সেগুলো আমি নিব এবং নিয়ে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে। তাহসিন বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। 7টা 2 বাজে। আমার প্ল্যান ছিল 7টা 5 পর্যন্ত তোমাদের সাথে একটু আড্ডাবাজি করব, তারপরে ক্লাস শুরু করবো আর কি। কেমিস্ট্রিতে 95+ পাওয়ার চেষ্টা করছি। অবভিয়াসলি আমাদের টার্গেট এমনই থাকবে। এরকম টার্গেট নিয়ে আমরা আগাবো। এরপরে যত হয়, প্রশ্ন কেমন হয়, অনেক কিছুর উপর তো নির্ভর করছে, তাই না? আর আমি যে তোমাদেরকে 6টা 58-তে ক্লাসটা শুরু করছি, তোমরা কিরকম একটা কথা শুনছো কিনা? এটা অনেক জায়গায় বলা হয় যে ইফ ইউ আর আর্লি, ইউ আর অন টাইম, অ্যান্ড ইফ ইউ আর অন টাইম, ইউ আর লেট। এই কথা কি তোমরা শুনছো? আমি যে কথাটা বললাম রিপিট করি, যে ইফ ইউ আর আর্লি, ইউ আর অন টাইম, অ্যান্ড ইফ ইউ আর অন টাইম, ইউ আর লেট। কি বলছি বুঝতে পারছো সবাই? কথাটা কি আগে শুনছো কিনা? আচ্ছা, আমি কথাটা বলি, সেটা হচ্ছে, ধরো তোমার কোথাও 7টায় যাওয়ার কথা, বা 7টায় তোমার কারোর সঙ্গে দেখা করার কথা। তুমি যদি সেখানে 6টা 55-তে যাও, তার মানে ইফ ইউ আর আর্লি, তুমি আর্লি গেছো। এটা মিন করে ইউ আর অন টাইম, ইউ আর অন টাইম ফর দ্যাট পারপাস। তো তুমি 6টা 55-তে গিয়ে 5 মিনিট দাঁড়ায় থাকো, সমস্যা নেই। সেই লোকটা আসুক, অন টাইমে তুমি তার সঙ্গে দেখা করছো। আরেকটা বলা হয় ইফ ইউ আর অন টাইম, ইউ আর লেট। ধরো তুমি 7টায় শাওন ভাইয়ের সঙ্গে দেখা করবে, বলছো যে ভাইয়া 7টার সময় আমি ওখানে আপনার সঙ্গে দেখা করব। তুমি 7টাতেই হুড়মুড় করে দৌড়ায় দৌড়ে গেলা আর কি, হাঁসফাঁস করতে করতে। তো তুমি কিন্তু কখনোই আসলে সেখানে অন টাইমে যেতে পারবে না, তুমি এন্ড অফ দ্য ডে ইউ উইল বি লেট। এই জন্য আমি 6টা 58-তে শুরু করছি। সো আই ওয়াজ অন টাইম, ইট মিনস, সরি, আই ওয়াজ আর্লি, দ্যাট মিনস আই ওয়াজ অন টাইম। ওকে। সো 7টা 4 বাজে। আমি আর 1 মিনিট তোমাদের সাথে কথা বলবো। আমি একটু আমার এসএসসি রেজাল্টটা বলি। আমি যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এবং আমাদের সময় মার্কস রিভিল করতো না। তোমাদের যেরকম মার্কস দিয়ে দেয়, তোমাদের জন্য প্যারা হয়ে গেছে, বাপ মা নাম্বার দেখে এবং দেখার পরে তোমাদের উপর প্যারা দেয়। আমার সময় নাম্বার টাম্বার কিছু দিত না।
তো কে কোনটাতে এ প্লাস পাইছে সেটা বলতো। তো আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছিলাম, বোর্ডে প্লেস করা স্টুডেন্ট ছিলাম, বুঝছো? আর আমার হোল লাইফে এরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে যে আমি অন্যদের মতো সেম প্রিপারেশন নিয়েও অনেক ভালো পরীক্ষা দিতাম। এটা আমি অনেক দেখছি যে আমার অনেক বন্ধু ছিল, ক্লাসমেট ছিল যারা আমার মতোই প্রিপারেশন নিছে, বাট তাদের থেকে নাম্বার আমি বেশি পাইতাম। মানে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট, রাইটিং মানে রিটেন ম্যানেজমেন্ট এগুলো আমি ভালো পারি। তোমাদেরকে সেগুলো আজকে থেকে শিখাই দেবো। চলো এখন থেকে মূল কথায় যাই। আচ্ছা, কেমিস্ট্রি সুপার সাজেশন। প্রথম কথা হচ্ছে ভাইয়া, কেন কেমিস্ট্রি দিয়ে শুরু হইলো? আমার প্রথম পরীক্ষাতে বাংলা, কেমিস্ট্রি দিয়ে ক্লাসটা কেন শুরু হইলো? এটা আমি ইচ্ছা করে শুরু করছি, কারণ এখানে শুধু কেমিস্ট্রি না, আগামী যে 17-18 দিন সময় আছে, এই সময়টুকু ডুজ অ্যান্ড ডোন্টস, কি করবা কি করবা না সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। এই জন্য হচ্ছে আমাকে দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, তারপরে আসি তোমাদের এই যে যে প্রেক্ষাপটটা, কিছুটা প্রেক্ষাপটটা আলাদা। কিরকম আলাদা সবাই একটু মিলায় নাও আমার সাথে। তোমরা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, দ্যাটস কাইন্ড অফ ট্রু। শর্ট সিলেবাস মানে কেমিস্ট্রি কথা যদি বলি, তোমরা মাত্র 6টা চ্যাপ্টার পড়ছো। এখন এই 6টা চ্যাপ্টার পড়াটা খুব আহামরি কঠিন কিছু না। 6টা চ্যাপ্টার তুমি পড়ে ফেলতেই পারবে, এমন আহামরি কিছু না। কিন্তু তোমাদের এবার একটা ফ্যাক্ট হচ্ছে, তোমরা পরীক্ষা দিচ্ছ হচ্ছে একটা নতুন সরকারের আমলে। ওকে, নির্বাচিত একটা সরকার এখন আছে। এখন যেটা হয় তোমরা দেখবা শিক্ষা ব্যবস্থা নিয়ে গত কয়েক বছর ধরে খুব কথা হচ্ছে যে এত বেশি পাশের হার ভালো না, এত বেশি কি বলে এ প্লাস পাওয়াটা ভালো না, তারপরে এরকম অনেক কথাবার্তা কিন্তু হচ্ছে, এটা তো অবশ্যই শুনছো তাই না? সো এবার আমরা যদি প্রেডিক্ট করি, এবারে যে মাননীয় শিক্ষামন্ত্রী ওই এহসানুল হক মিলন, উনি হচ্ছে আমার বড় বোন যখন এসএসসি পরীক্ষা দিছিল তখন উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ওই সময়, বুঝছো? তো তখনকার আমি হচ্ছে এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। ওই সময়ের আগ বছর পর্যন্ত খুব নকল চলতো। এসএসসি পরীক্ষার সময় চিরকুট দিত, তারপরে হচ্ছে হেলিকপ্টার কি বলে ওই টিচাররা বলে দিত, এরকম অনেক ঘটনা ঘটতো। নকল খুব কমন ছিল। হুট করে উনি আসার পরে ওই প্রথম বছর হুট করে কিন্তু একেবারে নকল জিরোতে চলে আসলো। মানে উপর থেকে এরকম নির্দেশ হলো কোনো প্রকার কোনো নকল চলবে না। এবং উনি ওই যে হেলিকপ্টারে করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাইতেন, গিয়ে অনেক শিক্ষককে সাসপেন্ডও করছে, অনেক ইনভিজিলেটর যারা পরীক্ষার হলে ডিউটি থাকে তাদেরকে সাসপেন্ড করছে। ওই বছর হুট করে রেজাল্টের একটা ধস হইল। এটা কিন্তু তোমাদের অনেকে জন্ম হয়নি তখন, আমি সেই সময়ের কথা বলছি। এখন উনি যেহেতু এখন শিক্ষামন্ত্রী মানে ফুল পাওয়ারে আছেন, আগে তো প্রতিমন্ত্রী ছিলেন, তো আমার মনে হয় যে এইবারে উনি প্রশ্ন একটু কঠিন করতে চাইবেন, তোমাদের খাতা একটু কড়াকড়ি করে দেখা হবে এবং এ প্লাসের সংখ্যা অনেকটা কমে যাবে। এটা একটু মাথায় রেখো, আগে থেকে একটু মাথায় রেখো যে এ প্লাসের সংখ্যা হয়তো এবার কমে যাবে। এরকম একটা বাস্তবতায় তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। ওকে, তারপরে আসি এই যে যে সময়টুকু আছে, সেই সময়টুকু তোমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। এই যারা ফেসবুকে ক্লাসটা দেখছো, আবার একটু রিকোয়েস্ট করি যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধুরা যেন ক্লাসটা পেয়ে যায়। নিজের টাইমলাইনও রেখে দিও, তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমার আবদার। এবার আসি এই সময় যেগুলো আছে, সেই সময় তোমার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। আমি প্রথম ক্লাসটা নিচ্ছি দেখে আমি কথাগুলো বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই সময় সুস্থ থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। যারা সুস্থ আছো তারা টের পাচ্ছ না, যে অসুস্থ আছো এমন অনেকেই আছো, কমেন্ট করে জানাও তো যে তুমি অসুস্থ, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, অথবা মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, এরকম ব্যথার জন্য ঠিকমতো পড়তে পারছো না। ইমাজিন করো যারা সুস্থ আছো 3বার আলহামদুলিল্লাহ বললো। এই সময়ে তোমরা যদি অসুস্থ হও, তোমার পড়ার মেন্টালিটি আছে, ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু সুস্থতার জন্য পড়তে পারছো না, এর থেকে কষ্ট, এর থেকে হতাশার আর কিছু হইতে পারে না। ওকে, এই জন্য চেষ্টা করবা এই সময় সুস্থ থাকা। কেমনে? গরম পড়ছে, পানি বেশি করে খাবা, রাত না জাগার চেষ্টা করবা, এবং হচ্ছে এখন হুট করে অনেক দূরে জার্নি করতে যাবা, বা হচ্ছে রাস্তার খাবার খাওয়া, রাস্তার শরবত খাওয়া, এইগুলো একটু ওই যে অনেকের অসুস্থ, তো এইগুলো অ্যাভয়েড করবা। সুস্থতা এই সময় খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত টের পাবা না। এই জন্য ওইটা টের পাবা এটা আমি চাই না, তুমি সুস্থ থাকো, আলহামদুলিল্লাহ ঠিকমতো পরীক্ষাটা দাও। এরপরে এসএসসি পরীক্ষার আগে এই সময় যেটা হয়, তোমরা বিভিন্ন জায়গায় দোয়া চাইতে চাও। দোয়া বলতে টাকা চাইতে চাও। এসএসসি পরীক্ষার আগে মামারে সালাম করলে টাকা দেয়, চাচারে সালাম করলে টাকা দেয়, এরপরে হচ্ছে দূরের আত্মীয় স্বজনের বাড়িতে গেলে টাকা দেয়। যদি কেউ তোমাকে টাকা দিতে চায়, তোমার যদি মনে হয় কাউকে সালাম করলে তোমাকে টাকা দিবে, তাকে ফোন করো, ফোন করে বলো যে মামা বা খালা বা চাচি, আমার এসএসসি পরীক্ষার সামনে, আচ্ছা আপনার জন্য আপনার কাছে আমার দোয়া আছে। সে যদি টাকা দিতে চায় তোমার বিকাশ করে পাঠাই দিবে। ওই তার কাছে তার বাড়িতে যাওয়ার দরকার নেই। অনেকে দেখছি 50 কিলোমিটার দূরে চাচির বাড়ি বা খালার বাড়ি, সেখানে দোয়া চাইতে চায়, কোনো দরকার নেই, এগুলো বাদ দাও। টাকা সে দিতে চাইলে সে পাঠাই দিবে।
তারপরে তোমরা অনেকে করো কি গবেষণাধর্মী পড়াশোনা করো। এখন গবেষণাধর্মী পড়াশোনার সময় না। ওইটা গত 2 বছরে যদি করতে পারছো করছো, নাহলে এখন দরকার নেই। গবেষণা মানে কি? তোমার একটা বন্ধু কোন একটা প্রবলেম তোমাকে দিল, দিয়ে বললো আরে দোস্ত এই প্রবলেম তো অমুক অলিম্পিয়াডে আসছে, তুই কি এই প্রবলেমটা পারিস, তুই তো ফিজিক্স অনেক ভালো। তুমি করলা কি তোমার যে নিজস্ব পড়াশোনার যে ফ্লো সেটা বাদ দিয়ে বন্ধুর ওই প্রবলেম সলভ করতে বসে গেলা। তুমি কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল দিলা। খবরদার এইটা এখন করতেই যাবে না, তোমার এখন এই গবেষণা করার সময় না। অথবা কোনো একটা ওই চ্যাপ্টার রিলেটেড প্রবলেম অমুক একটা প্ল্যাটফর্মে বা কোচিং সেন্টারে দেখাইছে, তুমি করলা কি উৎসাহে কি আরে এইটা তো আমার সলভ করতেই হবে, এটা না করলে আমি নটরডেমে চান্স পাবো না, আমি হলি ক্রসে চান্স পাবো না। তুমি সেটা সলভ করতে গেলা। দরকার নেই রে ভাই। এই সময় কোনো কিছু যদি মনে হয় বুঝতেছো না, তোমার কাছে ফিল হচ্ছে যে আমি এটা দরকার, পরীক্ষায় মুখস্থ করে ফেলো। কোনো রকমের গবেষণা করা যাবে না। আর কোনো বন্ধু তোমাকে যদি এক্সামের আগে এখন ওরকম কোনো প্রবলেম পাঠায় দেয়, মানে মাথায় প্রেশার দেয়, তুমি করবা কি ওইটা তোমারও বিভিন্ন কি বলে মেসেঞ্জার গ্রুপ আছে না, তুমি সেইখানে পাঠাই দাও ওই তোমার যে প্রবলেম, তোমার যে প্রেশার অন্য জায়গায় ভাগ করে দাও। এটা হচ্ছে তোমার কাজ। বুঝতে পারছি সবাই? এরপর আসে হচ্ছে ভাই ফেসবুক অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে যেগুলো আছে, রিলস দেখতে ভালো লাগে, তোমারও ভাল লাগে, বিশেষ করে আমারও ভাল লাগে। স্টোরি দেখতে ভাল লাগে। এই ভালো কাজটা থেকে এখন একটু নিজেকে গুটায় আনতে হবে। মানে স্ক্রিন টাইম যেন এখন ফেসবুকে না যায়, স্ক্রিন টাইম যেন এখন ইউটিউবে না যায়, রিলস দেখতে দেখতে না যায়। বুঝতে পারছো? চেষ্টা করবা যতটুকু সময় এখন নিজেকে, হ্যাঁ তুমি স্ক্রিন টাইম রাখো, শিখো অ্যাপে রাখো, তুমি স্ক্রিন টাইম রাখো তোমার হচ্ছে অন্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে রাখো, বাট ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো থেকে একটু দূরে আসতে হবে। কারণ এখন এই সময়টা কিন্তু তুমি আর ফেরত পাবা না ভাইয়া। মানে মানে আমার কথা হচ্ছে যে তোমার যদি এখন তুমি যদি নিজেকে না শুধরাও, তুমি যদি এই সময়টুকু না করো, সারা বছর অনেক পড়লা কিন্তু এখানে তুমি রিভিশন দিতে পারলা না, ঠিকমতো রিভিশন দেওয়া হইলো না, এক্সাম খারাপ হইলো, এই দুঃখ তুমি কিন্তু কোথাও রাখতে পারবা না, কোথাও রাখতে পারবা না। এই জন্য চেষ্টা করবা এই সময় স্ক্রিন টাইম যেন ফেসবুকে না যায়, ইনস্টাগ্রামে না যায়, মেসেঞ্জারে না যায়। বুঝতে পারছো? তারপর আসে হতেছে যদি কেউ ফেসবুক টেসবুক চালায় থাকো, এখন কোনো পোস্ট করবা না, কোনো পোস্ট করবা না, কোনো কিছু শেয়ার করবা না। মানে কোনো হচ্ছে অমুক একটা ভাইরাল কিছু একটা হইছে, সেখানে তোমার কিছু একটা বলতে হবে, দরকার নেই। কারণ যখন তুমি কোনো কিছু পোস্ট করবা, তখন যেটা হবে কে কয়টা লাইক দিল, কয়টা রিয়াক্ট করলো, কোন শালায় আবার হাহা দিছে, ওই শালারে ধরতে হবে, মানে ওই কেন আমার এই সিরিয়াস পোস্টে হাহা দিল, এরকম একটা অনুভূতি আবেগ কাজ করে না? তুমি যদি পোস্ট না করো, ফেসবুকে গেলা, একদম তুমি নীরব দর্শকের মতো দেখলা কে কি লিখছে, মজা নেওয়ার নিলা, ওখান থেকে চলে আসলা। কোনো রকমের কোনো পোস্ট টোস্ট করা যাবে না। বুঝতে পারছো? তারপর আসি যারা রিলেশনশিপে আছো, তাদের জন্য বলতেছি প্রেম ধাম তো করো। তোমরা তো বাপ মার কাছে এমন একটা ভাব নাও তোমরা কিছু মানে বুঝো না, একেবারে খোকা, নিষ্পাপ। বাট তোমরা তো আমাদের স্টুডেন্ট, তাই না? আমরা তো জানি। যারা প্রেম ধেম করো তাদের জন্য বলতেছি, আগামী এই 1 মাস মানে পরীক্ষার আগ দিয়ে বা পরীক্ষা চলাকালীন সময়ে কোনো রকমের ঝগড়া হয় এমন কোনো ইস্যু নিয়ে কথা বলবা না। কেন কথা বলবা না? কারণ ধরো আমরা তো মানুষ, তাই না? এন্ড অফ দ্য ডে উই আর নট রোবটস। সো তুমি যখন এখন কোনো জিনিস নিয়ে ঝগড়া করবা তার সাথে, তখন দেখবা তোমার পড়াশোনা হবে না। তখন মনে হবে যে না, ঝগড়া হইলো, জিনিসটা ভালো হইলো না। আবার অনেক সময় ঝগড়া করার পরে মনে হয় যে এই পয়েন্টটা বললে ভালো হইতো, কিন্তু ওই সময় তুমি ভুলে গেছো। ঝগড়া শেষ হওয়ার 1 ঘন্টা পরে মনে হয়েছে যে ওই আমার এটা বলছে, আমার তো এই রিপ্লাইটা দেওয়া উচিত ছিল, কিন্তু সেই রিপ্লাইটা তখন তো তোমার মাথায় ছিল না। এটা নিয়ে ধরো কিছুক্ষণ ভাবতেছো, আবার মনে হইলো যে না, দোষ তো আমারই ছিল, তাহলে আমারই সরি বলতে হবে, অথবা ওর দোষ ছিল, ও কেন আমার সরি বলে নাই। তো এরকম অনেক ঘটনা ঘটবে। এখন সবসময় সাদা পতাকা টানায় রাখবা। বুঝতে পারছো? যদি বলে আকাশে চাঁদ এনে দিতে, বলবা যে ঠিক আছে বাবা, যাক তোমার হচ্ছে পরীক্ষাটা যাক, চাঁদটা এনে দিব, আপাতত চাঁদটা তো কেউ নিয়ে যাচ্ছে না, ওইখানে থাকছে। কোনো রকমের কোনো ইস্যু নিয়ে এখন ঝগড়া করা যাবে না। ঝগড়া করলেই কিন্তু পড়াশোনা হবে না। আমি জানি অনেক আঙ্কেল আন্টি আমার ভিডিও দেখছে এবং বলতেছে যে এই ছেলে কি বলে, আমার বাচ্চাটা তো অনেক ছোট, আমার বাচ্চা তো এগুলো বুঝেই না। তো আমার কথা হচ্ছে আন্টি আপনারা জানেন না আপনার বাচ্চা কি বুঝে কি বুঝে না, এটা আবার আমরা বুঝি। তো যারা করো তাদের জন্য বলতেছি ঝগড়া করো না, এখন ঝগড়া করলে দেখবা 4-5 দিন পড়াশোনা হবে না। ওকে, মাথায় রাখো আর কি। এরপরে ছেলেদের জন্য বলতেছি, এই সময় ইনবক্সে কোনো সুন্দরী মেয়ের আইডি থেকে কোনো নক আসলে রিপ্লাই দিতে মন চায়। আই ক্যান ফিল ইউ ব্রো। মন চায় যে আরে এত সুন্দরী একটা মেয়ে নক দিছে, একটু রিপ্লাই দিব, এটা দিও না। কারণ নতুন নতুন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, বুঝছো? তো তোমাকে একটা সুন্দরী মেয়ে নক দিল, অথবা আপুদের বলছে একটা ভাইয়া নক দিছে, আরে ভাই, ভাইয়া তো অনেক হ্যান্ডসাম আছে, ভালো জায়গায় পড়াশোনা করে, ক্যারিয়ার ভালো, এগুলো নক দিতে রিপ্লাই দিতে মন চায়, আই নো দ্যাট। এবং আমি এটা অ্যাডমিট করছি, ভালো লাগে। কিন্তু এখন তুমি যদি হইতেছে ওই ইনবক্সে একটা নক আসলো সুন্দর, মানে তার ক্যারিয়ার মানে রিপ্লাই দেওয়ার মতো আর কি, তোমরা ইনবক্সে কি হয়,
কেউ একজন নক দিলে দেখো সে তার চেহারা কেমন, সে কোন ইনস্টিটিউশনে পড়ে, তার মানে সব অ্যাটেয়ার দেখে তারপরে তোমরা কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। ভালো প্রতিষ্ঠানে পড়লে অ্যাকসেপ্ট করো, যদি ভালো প্রতিষ্ঠানে না পড়ে তাহলে অ্যাকসেপ্ট করো না, নর্মালি এটাই তো করো। সো ধরো ভালো প্রতিষ্ঠান থেকে একটা ছেলে বা একটা মেয়ে তোমাকে নক দিচ্ছে, মন চাইলো রিপ্লাই দিতে, দিও না এখন। কারণ হচ্ছে ওই রিপ্লাই দিতে গেলে দেখবা অনেক সময় নষ্ট হবে, নতুন নতুন কথা বলতে ভালো লাগতেছে এবং পড়াশোনাটা হচ্ছে না, এটা করা যাবে না, বুঝতে পারছো? মেইন কথা আছে ভাই, আগামী 1 মাস বা 1.5 মাস যতদিন তোমার পরীক্ষা চলে, তোমার মেইন ফোকাস হবে পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। মাথায় রেখো, অন্য কিছুতে এখন নতুন করে এঙ্গেজ হবাই না। নতুন করে এঙ্গেজ হলে কিন্তু ঝামেলা পড়ে যাবা, দেখবা পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তখন আমারই বলতে পারবা না, ভাই তখন তো আপনি বড় ভাই আমাকে বললেন না, তখন যদি একবার বলতেন তখন আমি ভালো হয়ে যাইতাম। এই জয়দীপ বলতেছে ভাইয়া রিভিলিং দ্য ডার্ক রিয়েলিটি। ব্রো তোমাদের নিয়ে তো আমি কাজ করি, সো তোমাদের এই রিয়েলিটি গুলো যদি আমি না জানি তাহলে কেমনে হইলো, তোমাদেরকে নিয়ে কি কাজ করলাম এতদিন ধরে। ওকে, সো চেষ্টা করবো এগুলো থেকে একটু দূরে থাকা। হ্যাঁ, 18 দিন আছে। আমরা একটু আবার আসি, সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো আছে সেগুলো আমি সাজেশন আকারে তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি। এইগুলো ছিল কমন সাজেশন। এরপরে কিভাবে নাম্বার বাড়াইতে হয় সেগুলো বলে দিচ্ছি। তৃতীয় অধ্যায় ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি? রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। তুমি যখন টেস্ট পেপার বের করবা, সেই টেস্ট পেপারসে তুমি দেখবা যে প্রচুর পরিমাণে এই রাদারফোর্ড মডেলে কি কি আসে। একটা আছে স্বীকার্য, মানে তারা কি কি বলছিলেন। একটা আছে তুলনা, যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং তাদের যে সীমাবদ্ধতা। এই কয়েকটা জিনিস তুমি যদি ভালো মতো পড়তে পারো, এই টপিক থেকে সবকিছু তোমার কভার হয়ে যাবে। এবং এমন কোনো জায়গা নাই, এমন কোনো বোর্ড নাই, স্কুল নাই, কলেজ নাই যে এইখান থেকে না আসে। কলেজ এই জন্য বলতেছি, এটা যে শুধু স্কুলের টপিক তা না, এটা কিন্তু কলেজেও আসে, বুঝছো? এটা কলেজেরও টপিক, এটা ভালো মতো পড়বা। ইলেকট্রন বিন্যাসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ওই যে দেখবা ক্রোমিয়াম এবং কপার, পরীক্ষায় তুমি পাবা, আমি লিখে দিচ্ছি, কপার এবং হচ্ছে ক্রোমিয়াম। এই যে যে ইলেকট্রন বিন্যাস, এটা পরীক্ষায় সবসময় স্যাররা দেয়, তাদের খুবই পছন্দের টপিক। এরপর হচ্ছে আইসোটোপ, তুমি এটা এখান থেকে এমসিকিউ পাবা, আমি তোমাকে লিখে দিচ্ছি এস আর জি। ওকে, তার মানে হতেছে আরফা বলছে আমি একটা ছেলের সাথে শুধু পড়াশোনার ব্যাপারে কথা বলি, ওর সাথে কথা বলবো না। যদি শুধু পড়াশোনার ব্যাপারে কথা বলো তাহলে কথা বলো, ওই ছেলের সাথে ঝগড়া হলে তোমার যদি 2 দিন পড়াশোনা বন্ধ থাকে তাহলে কথা বলো না, বুঝতে পারছো? কি বললাম ভাইয়া? রাদারফোর্ডের পরমাণু মডেলের, বোর পরমাণু মডেল, ওদের সীমাবদ্ধতা ও সীমাবদ্ধতা, এরপরে হচ্ছে একজনের সাথে আরেকজনের তুলনা, এই জিনিসগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, আমাকে সাবানুর বলছে এসআরজি মানে কি, সাউন্ড রেজা গ্যারান্টেড, পরীক্ষা এগুলো আসবেই। এরপর হচ্ছে আইসোটোপ থেকে তুমি এমসিকিউ পাবা নিশ্চিত। আর পরমাণু শক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, কপার এবং ক্রোমিয়াম, এখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা। এখন তোমাকে একটু দেখায় আসি, যেমন ধরো তোমরা এটা পেয়ে যাবে, সমস্যা নেই। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে, তারপরে হতেছে পরমাণু কাকে বলে, প্রতীক কি, পারমাণবিক সংখ্যা কাকে বলে, নিউক্লিয় সংখ্যা কাকে বলে, অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। তোমাদের থেকে আমরা ফিডব্যাকটা যেটা পাই সেটা হচ্ছে ভাইয়া আমি টপিকটা বুঝি। তুমি যখন টপিকটা বুঝো ইউ উইল বি এবল টু সলভ দ্য সি অ্যান্ড ডি, মানে গ ঘ সলভ করতে পারবা। টপিক বুঝলে গ ঘ সলভ করা যায়। কিন্তু ক খ তো আসলে টপিক বুঝা থেকে আসে না, ক খ তো ইনফরমেটিভ প্রশ্ন, ওটা আসে হচ্ছে মুখস্থ জিনিস থেকে, বুঝছো? এই জন্য তোমাদেরকে আমরা কি করছি, ক খরে যত ক খ আসবে, আমি আবারও বলতেছি এইখান থেকে যত প্রশ্ন আছে এই যে জ্ঞানমূলক, এগুলো তোমাকে লিখে দিচ্ছি এস আর জে, মানে সাউন্ড রেজা গ্যারান্টেড। বিশ্বাস করো আমরা অনেক ঘাটাঘাটি করছি। ইভেন তোমাদের তো আবার ট্রাস্ট ইস্যু আছে এখনকার পোলাপানের। ট্রাস্ট ইস্যু বলতে কি বুঝায়, তোমরা সবকিছুতে তোমাদের সন্দেহ হয়, তোমরা প্রমাণ চাও, ভাইয়া দেখান কেমনে হবে, কিভাবে হবে দেখান। এই ট্রাস্ট ইস্যুর জন্য আমি রাফাকে বলে দিচ্ছি যে রাফা তুমি ওদের যে প্রশ্নটা আসবে এটা যে শাওন ভাইয়া রাখছে, কেন রাখছে, ট্রাস্ট ইস্যু ভাইয়া আমাকে বিশ্বাস করায় দেন। এই জন্য বোর্ডগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি যেন তোমরা বিশ্বাস করো যে এটা আমি দিচ্ছি আন্দাজে আকাশ থেকে এনে হাওয়ার উপরে দেয় নেই। এটা বিভিন্ন জায়গায় প্রিভিয়াসলি বোর্ডে আসছে, তোমাদের বার আসতে পারে, এক জায়গায় গোছাই দিছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। ওকে, সো ট্রাস্ট ইস্যু সলভ হয়েছে তো? এই আমি যদি এগুলো না দিতাম তোমরা কি আমার বিশ্বাস করতে না, বলো তো একটু? ধরো এই যে এগুলো না দিতাম, অরবিটাল কি এটা ধরো কোনো বোর্ডে আসছে কি আসে না আমি বললাম না আর কি, আমি বললাম শাওন ভাইয়া বলছে এটা ইম্পর্টেন্ট, তোমরা কি আমার বিশ্বাস করতে না? করতে না? আচ্ছা করতা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, আমার একদম প্রাণটা ভরে গেছে ভাই, করতা। তারপরেও যেহেতু ঠিক আছে অনেকে করতা, কারো যদি এরকম ইস্যু থাকে তাইলে হচ্ছে এই যে না বলছে কয়েকজন ভাই
এদেরকে যদি কলিজাটা খাওয়াই দেই তাও বলবে যে ভাই কলিজা খাওয়াইছেন, ফ্যাপসা তো এখনো বাকি আছে। ফ্যাপসা বুঝো, ফুসফুস আর কি। অথবা হইতেছে কলিজা খাওয়াইছে, হৃৎপিণ্ড বাকি আছে, এটাও খাওয়াই দেন। ভাই বিশ্বাস করো, আমরা তোমাদের জন্য কাজ করতেছি। এই জন্য লিখে দিলাম কোনটা কোন বোর্ডে আসছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, এরপরে দেখো গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক। বিশ্বাস করো যা লিখে দিছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এই অনুধাবনগুলো তুমি যদি পড়ো তাইলে হবে। এরপরে তোমরা তো চাইতেছো, আমি জানি তোমাদের মনে কি চাইতেছে, তোমাদের মন চাইতেছে ভাইয়া আপনি তো টপিক লিখে দিলেন গয়ের ঘয়ের জন্য, তো টপিক না, যদি কয়েকটা প্রশ্ন বলে দিতেন তাহলে ভালো হইতো। তোমাদের জন্য গ ঘয়ের জন্য দেখো সেই প্রশ্ন রেখে দিছি, গুরুত্বপূর্ণ প্রয়োগমূলক প্রশ্ন। তো এই যে যেটা করছি এটা আসলে ভালো করছি না, কারণ কি এমনি শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তারপরে আবার যদি এত একদম মুখে তুলে খাওয়াই দেই তাহলে তো সমস্যা। বাট তারপরও দিতে হচ্ছে, যারা আসলে পিছায় আছো, যারা কুল কেনারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য এখানে গ ঘও দিছি। এখন পারমাণবিক ভর 35-এর জায়গায় যদি 70 দেয় পরীক্ষায়, তখন কি তুমি বলবা ভাই আপনি তো 35 দিছিলেন, পরীক্ষায় তো 70 আসছে, আপনার সাজেশন মিলে নাই? খবরদার। এখানে তোমাকে কতগুলো নমুনা দেখাইছি যে দেখো আমি যেগুলো থেকে বলছি সেখান থেকে পরীক্ষা আসছে। তো তুমি যেটা করবা, জ্ঞান আছে, অনুধাবন আছে, প্রয়োগ আছে। এবার তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, তোমরা একটা জিনিস পাবা, সেই জিনিসটা হইতেছে একটা সারপ্রাইজ তোমাদেরকে দেখাই। দ্যাট ইজ দ্য সারপ্রাইজ। যারা ফেসবুকে আছো দেখবা ফেসবুকে একটা পোস্ট পিন করা আছে, যে পোস্টটা পিন করা আছে সেই পোস্টে একটা ফর্ম থাকবে। সেই ফর্মটা তুমি যদি ফিল আপ করো তুমি রসায়ন প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবা। এখন এই প্রশ্ন ব্যাংকে কি আছে ভাই? এই প্রশ্ন ব্যাংকে আছে হচ্ছে দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্ন, পদার্থের গঠন। ওইখানে যে প্রশ্নগুলো আছে না, সেই প্রশ্ন দেখো উত্তর সহকারে আছে। মৌলিক পদার্থ কাকে বলে? এই ফেসবুকবাসী দেখতে পাচ্ছ? কমেন্ট করো তো, জুম ইন করি। মৌলিক পদার্থ কাকে বলে? পরমাণু কাকে বলে? অণু কাকে বলে? প্রতীক কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? তোমাকে আর কষ্ট করে খুঁজতে হচ্ছে না। সো ওই যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে ওখানে দিয়ে দিচ্ছি তার উত্তরও এইখানে দেওয়া আছে। সো এই একটা প্রশ্ন ব্যাংক তুমি যদি সলভ করো তাইলে তোমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। আমি যেন অনেকে চিন্তা করছে ভাইয়া আপনি তো প্রশ্ন দেখাচ্ছেন উত্তর কই পাবো? তোমাদের তো এখন ওইটারও ইয়া নাই, কি বলে ওইটারও ধৈর্য নাই যে হতেছে বই থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে বের করবা। এটা তো আমরা বুঝি, তাই না? বুঝি তো। সো এই জন্য হইতেছে এই যে তোমাদেরকে উত্তরগুলো দেওয়া আছে। ক খ গেল, তাহলে কি ভাই এমসিকিউ কই পাবো? এমসিকিউ নিতে পারা খাচ্ছি। এই যে তোমাদের জন্য দেখো 500টা এমসিকিউ রাখছি মাত্র 5টা চ্যাপ্টার মিলে। এই 1 নম্বর এমসিকিউ, এমসিকিউর উত্তরটা আমরা কিন্তু পাশাপাশি দেই নেই বা সাথে দেই নেই। দেখো তোমাদেরকে নিয়ে আমরা এই লেভেল পর্যন্ত গবেষণা করি, যারা তোমরা কলেজে উঠবা তখন বুঝবা শিখো কি জিনিস। আমরা এমসিকিউর উত্তরটা এইখানে দেই নেই। কেন দেই নেই? এখানে ও টিভির মাঝখানে ডান পাশে এই যে এটা, এই যে ব্রাইটনেস 30-তে দিব। ওকে, এইবার মনে হয় ভালো দেখতে পাচ্ছ। ও যেটা বলতেছি, এইখানে আনসারটা দিলে কি হইতো, তোমাদের মধ্যে যারা আছে যে একটু নিজে নিজে প্র্যাকটিসটা করতে চায়, আগে দেখতে চায় যে আমি জিনিসটা পারি কিনা, তখন হয়তো কি সামনাসামনি যদি চোখের সামনে উত্তরটা থেকে যায় তখন ওই নিজের যে যোগ্যতা বা নিজে একটু প্র্যাকটিস করা সেটা আর হয় না। এই জন্য আমরা আনসারটা দিয়ে রাখছি একেবারে শেষে, প্রতি চ্যাপ্টারের শেষে দেখো এই যে এখানে আনসারটা দেওয়া আছে। সো বুঝতেই পারছো যে তোমাদেরকে নিয়ে আমরা কতটুকু ভাবি। সো ফেসবুকবাসী তোমরা হচ্ছে এই, হ্যাঁ অ্যাপে তো অবশ্যই পাবা, পিন করা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করো, ফর্মটা ফিল আপ করবা, সেই ফর্মটা ফিল আপ করলে দেখবা এই ইয়েটা তুমি পেয়ে যাচ্ছ। এবং এটা শুধু তুমি একলা পড়বা না, এটা তোমাদের কাছে আমার আবদার বা রিকোয়েস্ট যে হচ্ছে এটা তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, কারণ যত বেশি মানুষ এটা পাবে এন্ড অফ দ্য ডে তত বেশি স্টুডেন্টরা পরীক্ষায় ভালো করবে, অন্তত এই শেষ সময় এসে তারা ঝামেলাটা পড়বে না। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ উচ্চতর দক্ষতামূলক দিয়ে দিছি। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পটভূমি। পটভূমি হতেছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানে কি কি আসবে, ধরো একটু গিয়ে আসি। প্রশ্ন আছে এখানে, আয় হায় কই গেলি, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। এই যে ডোবেরাইনের ত্রয়ী সূত্র আর নিউল্যান্ডের অষ্টক সূত্র, এই দুইটার কোনো একটা তুমি পরীক্ষায় পাবা, বিশেষ করে এই তিনটা তুমি লিখে নাও এস আর জি, এই তিনটার যে কোনো একটা তুমি জ্ঞানমূলকে পাবা। ডোবেরাইনের ত্রয়ী সূত্র আর নিউল্যান্ডের অষ্টক সূত্র, অথবা হচ্ছে সংশোধিত পর্যায় সূত্রটা কাকে বলে, পাবাই পাবা, কোনো কথা নেই, এখান থেকে কোনো কিছু মিস যাবে না। তারপর আসে পর্যায় সারণীতে মোলের অবস্থান নির্ণয়, আশা করি তুমি এটা এখান থেকে প্রশ্ন পাবা।
মেইনলি এই দুটো টপিক থেকে প্রশ্নের কোনো মিস নাই। একটা হইতেছে আয়নীকরণ শক্তি আর হচ্ছে ইলেকট্রন শক্তি। প্রশ্ন এখান থেকে পাবাই। এই স্লাইডটা অ্যাপে পেয়ে যাবা, কোনো প্যারা নিও না যারা অ্যাপে আছো। আমি শুধু মনে করাই দিচ্ছি তোমাকে কি কি পড়তে হবে। ওকে, তাইলে ওইখান থেকে এই প্রশ্নগুলো আসে। আয়নীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তারপরে হচ্ছে হ্যালোজেন কাকে বলে, সবকিছু এখানে তুমি হচ্ছে পাচ্ছ। অনুধাবনমূলক প্রশ্ন কি, হিলিয়ামকে গ্রুপ 2 তে কেন রাখা হয়নি, পটাশিয়াম একটি ক্ষার ধাতু বিশ্লেষণ করো, জিঙ্ক অবস্থান্তর মৌল কেন বলা হয়, তারপর হচ্ছে কেন ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 তে রাখা হয়েছে। এই জিনিসটা নিয়ে মোটামুটি জ্ঞান অনুধাবন আর হতেছে প্রয়োগ উচ্চতর দক্ষতা, আশা করি এগুলো বুঝতে পারছো। এসএসসি পরীক্ষা নিয়ে একটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষাই তোমার লাইফের একমাত্র পরীক্ষা যেখানে দেখবা তুমি যখন পরীক্ষা দিবা তোমার এলাকার সবাই জানবে তুমি পরীক্ষা দিচ্ছ। ফিল করো আমার কথাটা? মানে এসএসসি পরীক্ষার পরে যখন তুমি ইন্টার পরীক্ষা দিবা তখন এত হাইপ থাকে না, বা তুমি যখন অনার্স পরীক্ষা দিবা অনার্সে কে কখন পরীক্ষা দিচ্ছে আর কার ছেলে পাশ করছে আর কার ছেলে পাশ করে নাই এটা কিন্তু কেউ জানে না। কিন্তু তুমি যে এসএসসি পরীক্ষা দিচ্ছ এটা তোমার পাড়ার দোকানের ওই দোকানদারও জানে যে তুমি, মানে তোমার বাবার নাম দিয়ে বলবো অমুকের ছেলে বা অমুকের মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এবং যেদিন তোমার রেজাল্ট দিবে সেদিন দেখবা যে আত্মীয় তোমার জীবনে ফোনও দেয় নেই, তোমার জীবনে খবরও নেয় নেই, সেও ফোন দিবে, এ ভাবি কি অবস্থা, ও তো পরীক্ষা দিল। অথবা ধরো তোমার আঙ্কেলের কলিগ আর কি, সে ফোন দিল যে ভাই ও তো পরীক্ষা দিছে, কি অবস্থা। সো এসএসসি পরীক্ষা হচ্ছে ইট কন্টেন্স দ্যাট কাইন্ড অফ হাইপ। এই জন্য তুমি যদি ভালো করো দেখবা আব্বু আম্মুর মাথা অনেক উঁচুতে হবে। তুমি যদি খারাপ করো তখন তোমার কাছে মনে হবে এখন আমি হচ্ছে ফেসবুক আইডি ডিএক্টিভেট করে রাখবো, আব্বু আম্মু দেখবা ফোন ধরতে চাইবে না। সো আমি চাই না যে আনফরচুনেটলি কারো রেজাল্ট আশানুরূপ হোক না, এটা আমি কখনোই চাই না। আমি চাই সবার রেজাল্ট আশানুরূপ হোক। ওই দিন তোমার যেন খুশি থাকে, তোমার যেন মানুষকে বলতে মন চায় যে আমার রেজাল্ট দিচ্ছে, আমি ভালো রেজাল্ট করছি, বুঝছো? এটা আসলে হইতেছে মানে লাইফের প্রথম পরীক্ষা তো। তোমার আগে যে পরীক্ষাগুলো হয়েছিল 5-এ 8-এ ওগুলো তুমি ছোট ছিলা, ওখানে মনে করা হয়তো যে বাপ মা ভালো মতো গাইড দেয়নি দেখে ভালো করে নেই, ভালো মতো গাইড করছে দেখে ভালো করছে। কিন্তু এখন এখানে তোমার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, তুমি একটু বড় হয়েছো। এই জন্য চেষ্টা করবা এই পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয়, আব্বু আম্মু যেন হতেছে তোমাকে নিয়ে প্রাউড ফিল করে। ওই দিন যেন কারো ফোন অ্যাভয়েড করতে মনে না চায়, ওই দিন যেন সবাইকে তুমি নিজ থেকে ফোন দিয়ে যেন বলতে মন চায় যে তুমি ভালো রেজাল্ট করছো। মানে কিরকম আমি তোমাকে বলি, আমি যখন নটরডেম কলেজে ভর্তি হয়েছি বুঝছো, তো নটরডেম কলেজে ভর্তি হওয়ার পরে গল্পই করি, তোমাদের সঙ্গে তো খুব একটা কথাবার্তা হয় না। আমি যেখানেই যাইতাম প্রথম কিছুদিন আর কি, আমার খালি মন চাইতো যে আমারে জিজ্ঞেস করুক যে আমি কোন কলেজে পড়ি। বুঝছো, নটরডেম কলেজ আমার অনেক আগে থেকে অনেক পছন্দের কলেজ ছিল, ভালো খারাপ সেটা অন্য ইস্যু, বাট আমার ভালো লাগতো বুঝছো। তো যেখানেই যাইতাম আমার কাছে ফিল হইতো যে আপনি আমার একটু জিজ্ঞেস করেন, মনে মনে বলতাম যে আমি কোন কলেজে পড়ি, একটু জিজ্ঞেস করেন না আমি ঢাকায় কোথায় থাকি বা কিসে পড়ি, একটু জিজ্ঞেস করেন। কারণ আমার বলতে মন চাইতো যে আমি নটরডেম কলেজে পড়ি, বুঝছো। এনডিসির অনেক ছেলেদেরকে এখন দেখি রাত 10টার সময় বাজারে ঘুরতেছে এনডিসি শার্ট পরে, মানে ইউনিফর্ম পরে ঘুরে আর কি, অনেকটাই দেখি এই ঘটনা ঘটে। তো তুমি যখন ভালো রেজাল্ট করবা তখন দেখবা তোমার মানুষকে বলতে মন চাইবে যে আমার তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, আমার তো এরকম রেজাল্ট আসছে। আর যখন তুমি ভালো করবা না তখন তোমার খালি মন হবে যে না উনি পরীক্ষা নিয়ে কোনো কথা না বলুক, অথবা এবারের এসএসসি পরীক্ষা নিয়ে কোনো কথা না উঠুক, এই ভয়টা তোমার যাবে। তা আমি চাই না যে এই ভয়ের মধ্যে কেউ থাকো, আমি চাই তোমার বলতে মন চাক তুমি রেজাল্ট দিচ্ছে, তোমার কি রেজাল্ট করছো। এটা তোমার আব্বু আম্মুর জন্য সত্যি, বুঝছো। তো চেষ্টা করবে আব্বু আম্মুকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে না ফেলতে, তোমার গাফিলতির জন্য তারা যেন মন খারাপ না করে, তাদের জন্য হচ্ছে আত্মীয় স্বজনকে এক্সপ্লেন করতে না হয় যে এই কারণে রেজাল্ট ভালো করে নাই, বা হচ্ছে এইটা করলে বোধহয় ভালো হইতো, বুঝছো। এটা দরকার নেই, চেষ্টা করবা তোমার বেস্টটা তোমার দিতে। পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। সো রাসায়নিক বন্ধনের মধ্যে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, অষ্টক দুইয়ের নিয়ম, রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, মেইনলি এখান থেকে তুমি প্রশ্ন পাবাই, এই তিনটা থেকে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পোলারিটি এবং পোলার আয়ন, প্রশ্ন পাবাই, কোনো সন্দেহ নাই। ওকে, চলো দেখি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো তো তুমি পেয়েই যাবা, এই স্লাইডটা পেয়ে যাচ্ছ, স্লাইড ধরে ধরে পড়বা। যারা নিজেরা সলভ করতে পারো ভালো, যারা নিজেরা সলভ করতে কষ্ট হয় ওই যে পিডিএফটা থেকে তুমি সমাধানটা নিয়ে নিবা। আর আরেকটা জিনিস হইতেছে দেখো, এইটা ধরো আমি এখানে খুবই কথা বলতেছি যে আমি এটা করছি আমি এটা করছি, এন্ড অফ দ্য শিখো তোমাদের জন্য এই জিনিসটা করছে। যারা শিখোর পেইড স্টুডেন্ট না, যারা হচ্ছে ফেসবুকে দেখছো তাদেরকে বলতে চাচ্ছি দেখো শিখো সবার জন্য এটা ফ্রি করে দিচ্ছে, চাইলে শুধু যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য রাখতে পারতো,
বাট শিক্ষক চাচ্ছে যে শেষ মুহূর্তে এসে সবাই যেন বেনিফিটেড হয়, এই জন্য সবাইকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্ন ব্যাংকটা তৈরি করতে কিন্তু কম কষ্ট হয়নি, অনেক দেখো ওই যে শাল টাল দিয়ে তারপরে হতেছে আমরা রেখে দিছি। তো কথা হচ্ছে তোমাদের জন্য আবদার হচ্ছে তোমরা শিখর কথা একটু বন্ধুদেরকে বলবা, শিখতে কি হয়, কেমনে হয়, আমরা কিভাবে পড়াই, ক্লাসে কিভাবে তোমাদেরকে গাইড দেই, গাইডলাইন করি বা গাইডলাইনে রাখি, এগুলো একটু বন্ধুদেরকে বলবে, এটা তোমাদের কাছে আমার আবদার। ওকে, ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকারে ভিন্নতা কেন দেখা যায়। সো এখানে যতগুলো চ্যাপ্টার তোমাদের এখানে আছে সবগুলো চ্যাপ্টারের আমরা সাজেশন এখানে দিয়ে রাখছি। 30 মিনিট হয়ে গেছে, আমার আসলে 30 মিনিট ক্লাস নেওয়ারই প্ল্যান ছিল। এখন কিছু কথা বলি, প্রশ্ন এখানে সবই আছে, বুঝতেই পারছো এখানে কি কি আছে। তোমরা এখন কিভাবে পড়বা আমি সেটা বলে দিই। দাঁড়াও একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই যেখানে হচ্ছে সংখ্যাটা কম। মেইন কথা হচ্ছে তুমি ক্লাসটা করবা, যদি তোমার ক্লাস করা না থাকে, খেয়াল করো, ক্লাসটা করবা যদি ক্লাস করা না থাকে, সেটা আমার ক্লাস হোক অন্য কারো ক্লাস হোক, কোথাও ক্লাসটা করবা। ক্লাসটা করার পরে তুমি বইটা পড়বা। ওকে, এই পর্যন্ত এই সাজেশন তুমি হাতে নিবা না। আবারও বলছি, ক্লাসটা করবা, এই যারা অ্যাপে দেখছো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ওই কি বলে যে পিডিএফ এর কথা বলছি, এই যে এটা তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই। আর যারা ফেসবুকে দেখছো তারা ফর্মটা ফিল আপ করলে পিডিএফটা পাবা। বই পড়বা, ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়বা। এই পর্যন্ত কিন্তু তুমি কোনো সাজেশনে হাত দিবা না। এরপরে হইতেছে তুমি আসবা হইতেছে এই সাজেশনে। সাজেশন থেকে কি পড়বা, এইখানে সাজেশন থেকে প্রথমে ক এবং হচ্ছে খ পড়বা। গ ঘতে আপাতত যাবা না, ক এবং খ পড়বা। ক খ পড়লে কি হবে দেখবা, অনেক ছোট ছোট মুখস্থ জিনিস যে ডেফিনেশনগুলো আছে, সেই ডেফিনেশনগুলো তুমি কিন্তু অলরেডি পেরে যাচ্ছ, মানে মুখস্থ যে জিনিসগুলো দরকার সেগুলো তুমি পড়ে যাচ্ছ। এরপরে আলাদা করে গ এবং ঘ, মানে সমস্ত ক খ যখন ওই চ্যাপ্টারের পড়া হয়ে যাবে তখন তুমি পড়বা হচ্ছে গ এবং ঘ। গ ঘ যখন তুমি সলভ করবা তখন ম্যাথগুলো তুমি পারবা, অ্যানালিটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পারবা, কিছু কম্প্যারিজন থাকে সেগুলো তুমি পারবা, দেখবা সেগুলো হয়ে যাবে। ওকে, গ ঘ পড়লা, এরপরে তুমি যাবা হচ্ছে এমসিকিউতে। এবং আমি বিশ্বাস করি তুমি যখন এই অংশটুকু কভার করে ফেলবা, এই এমসিকিউর মধ্যে দেখে নিও 90% এমসিকিউ তুমি অলরেডি সলভ করতে পারছো কোনো রকমের আনসার দেখা ছাড়া। কারণ কি, ক্লাস করছো একবার, ক্লাসের মধ্যে আমরা অনেক এমসিকিউ সলভ করি, বইটা পড়ছো সেখানে অনেক জিনিস মুখস্থ হয়ে গেছে, ক খ গ ঘ সলভ করে ফেলছো, তখন দেখবে এমসিকিউর মধ্যে 90% সলভ করে ফেলতেছো। এটাতে কি হবে জানো, তুমি যখন এমসিকিউ 90% সলভ করে ফেলবা তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, আরে বাবা আমি তো করলেই পারি, আমি তো দেখলেই পারি, যেটা সামনে আসতেছে সেটাই পারতেছি। তোমার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারছি কি, এই কনফিডেন্সটা বাড়াটা এই সময়টাতে খুব দরকার। কারণ এন্ড অফ দ্য ডে তুমি যদি কনফিডেন্স না হও, দেখবা এক্সাম হলে গিয়ে মনে হবে পারবো কি পারবো না, কারটা দেখে লিখবো, কে আমার হেল্প করবে, ওই আমার পাশে বসবে কিনা, তমুক আমার পাশে বসবে কিনা, এই টেনশনগুলো আসবে, এগুলো কোনো দরকার নেই। আর আরেকটা কথা বলি, এই সময় এসে আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করবা না। যেই তোমার সামনে আসুক সে যদি বয়সে বড় হয় তার কাছে দোয়া চাইবা, কারণ দোয়া কিন্তু মানুষের দোয়া অনেক দরকার হয়। অনেক কিছু আছে, তুমি অনেক পড়লা, অনেক ভালো প্রিপারেশন নিলা, রিভিশন দিলা, এরপরও হাজারটা কারণ আছে যে কারণে তুমি হয়তো প্লাস পাবা না। তোমার এমন হইতে পারে না যে মাথা বিগড়ে গেছে, থট ব্লক হয় মাঝে মধ্যে, হতেই পারে। অথবা যাওয়ার সময় কোনো একটা কারণে তুমি হচ্ছে অ্যাডমিট কার্ডটা নেও নেই, ঝামেলায় পড়ছো। অথবা রিক্সায় গেছো, রিক্সায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের হাতে যা আছে সেটা সবকিছু করার পরেও আরো হাজারটা কারণ থাকে যেগুলো আমাদের হাতে নাই, ভাগ্যের উপরে নির্ভর করে, সেই কারণে আমার রেজাল্ট খারাপ হইতে পারে, এরকম কিন্তু থাকতে পারে। সেট কোড ক দাগাইতে গিয়ে খ দাগাইতে পারছো, হয়ে গেছে, হতে পারে না। অথবা এমসিকিউ আনসার করার সময় একটা পরে দাগ, মানে 1 নম্বরেরটা তুমি 2 নম্বরে দাগাই ফেলছো, 2 নম্বরেরটা 4 নম্বরে দাগাই ফেলছো, এটা হতেই পারে। এই যে এরকম যে ভুলগুলো আছে, যে ভুলগুলো আমাদের হাতে নাই, যে ভুলগুলো মানুষের দোয়া দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়, এই জন্য বড়দের কাছে দোয়া চাইবা। কখন যে কার দোয়া তোমার কাজে লেগে যাবে, কার দোয়ার ওসিলায় তুমি যে হচ্ছে ওই বিপদ থেকে রক্ষা পাবা, এটা কেউ জানে না। বুঝতে পারছো? সো প্রথমত ঘরে আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবা। কোনো কিছু হইলে একটা কাজে বললেই, ওই আমার পরীক্ষা তুমি আমার কাজে বলতেছো, ওই আমার পড়াশোনা তোমার জন্য আমি পড়তে পারছি না, এই জিনিসগুলো যেন আব্বু আম্মুর ক্ষেত্রে না হয়। আব্বু আম্মু কখনো আমাদের অভিশাপ দেয় না, বাট অভিশাপ তো ভাই চলে আসে মাঝে মধ্যে, তাই না? সো তারা যেন মনে কষ্ট না পায়, তারা যেন হইতেছে কোনো কারণে মন খারাপ না করে তোমার জন্য, এইটা কখনো যেন না হয়, তোমার দ্বারা যেন না হয় চেষ্টা করবা। শিক্ষক যারা আছেন, বড়রা যারা আছেন,
দেখা হইলে বলবা যে একটু দোয়া করে নেওয়ার জন্য, সামনে আমার পরীক্ষা আছে, আশা করি দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয়, তুমি যেন তোমার বেস্ট এফোর্টটা দিতে পারো, তুমি যেন তোমার বেস্টটা দিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এই দোয়াটা মানুষের কাছে চাইবা। যারা যে ধর্মের আছো, বিশেষ করে মুসলিম ধর্মের ভাই আপু যারা আছো, তাদেরকে বলছি নামাজ পড়বা নিয়মিত। নামাজ পড়লে তোমার ডেইলি রুটিনটাও ঠিক থাকবে, দেখবা পড়ার টাইমটা ঠিক হয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়লে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি হবে। এরপরে হতেছে জোহরের নামাজটা পড়লে ঠিক সময় গোসল করার অভ্যাসটা তৈরি হবে। মাগরিবের আজানটা নামাজটা পড়লে তুমি দেখবা যে তাড়াতাড়ি মাগরিবের নামাজটা পড়ে পড়া টেবিলে বসে গেছো, অন্য কারণে হইতেছে সময় নষ্ট হচ্ছে না। তো আমার কথা হচ্ছে নামাজটা পড়ো, দেখবা পরের রুটিনটাও সুন্দর মতো ঠিক হয়ে যাবে। তুমি দিনে 5 বার অজু করা হচ্ছে, সেই 5 বার অজু করার জন্য ফ্রেশ লাগবে। কিছুক্ষণ পড়ার পরে যদি একঘেয়েমি ধরে যায়, তাহলে উঠে একটু অজু করে এসো, দেখবা যে দিন শেষে তোমার সুন্দর মতো দিনটা কেটে যাবে। ওকে। আর অবশ্যই আল্লাহর কাছে চাইতে হয়, কারণ না চাইলে হচ্ছে চাইলে আল্লাহ অনেক কিছু দেয়, আমি নিজেও দেখছি আমার লাইফে। চেষ্টা করবা সবকিছু মেনটেন করে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে তারপর হতেছে পরীক্ষাটা দেওয়ার। আর পরীক্ষার আগে আরো গাইডলাইন সেশন আসবে, টেনশন নিও না। আমি কেমিস্ট্রি ক্ষেত্রে দিলাম। সো যারা হচ্ছে ফেসবুকে আছো, ফর্মটা ফিল আপ করে দিয়ে এখনই পড়াশোনা শুরু করে দাও। সিরিয়ালটা মনে আছে? ক্লাস দেখবো, বই পড়বো, সাজেশন বের করবো, ক খ আগে সলভ করবো, গ ঘ তারপরে সলভ করবো। এরপর হচ্ছে এমসিকিউ, সিকিউ এবং 90% দেখবা তুমি এমনি পারছো, বাকিটুকু হয়ে যাবে। এবার দেখে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেই প্রশ্নগুলো আমি একটু নেই। পরীক্ষায় হোয়াইট ফ্লুইড ব্যবহার করা যাবে? ওটাকে কারেকশন পেন বলে না। পরীক্ষায় কারেকশন পেন ব্যবহার করার দরকার নেই। কোথাও যদি হচ্ছে তোমার মনে হয় যে ভুল হয়ে গেছে, এক লাইনে কেটে দাও। তারপর হচ্ছে মাদ্রাসা বোর্ডের জন্য প্রযোজ্য? হ্যাঁ, প্রযোজ্য। তারপর হচ্ছে অনেক ফাস্ট কমেন্টগুলো যাচ্ছে। পরীক্ষায় কোন টাইপের কলম ব্যবহার করবা, স্কেলিং কিভাবে করবা, এটা আমরা পরীক্ষার আগে দেখাই দিব। আর এখন থেকে সবাই কয়েকটা কলম কিনে ছোট ভাই বোনদেরকে দিয়ে একটু চালু বানাই নিও, যেন এক্সাম হলে হইতেছে কলম, এই চালু কলম দিয়ে লেখা শুরু করতে পারো, বুঝছো? এটা এখন থেকে করে নিও। এটা তোমরা আগে থেকেই করবা, সমস্যা নেই। ও আরেকটা জিনিস, ওই যে অ্যাডমিট কার্ড যদি পেয়ে থাকো, লেমিনেটিং করো না এটাকেও। তোমরা পারো কি আবেগের ঠেলা লেমিনেট করে ফেলো, পরে কিন্তু একটা সময় গিয়ে এটা আবার খুলতে হবে। চেষ্টা করবা ট্রান্সপারেন্ট সুন্দর একটা ফাইলের মধ্যে রাখতে, ওটা যেন বের না করতে হয়, ওটা ভালো থাকবে। কিন্তু লেমিনেট করার কোনো দরকারই নাই, বুঝতে পারছো? ওটা পরে আবার খোলা লাগবে কিন্তু, কারণ এরপরে যখন তোমার ওই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড লাগবে, তখন ওরা কিন্তু এই লেমিনেটেডটা নেয় না, বা শো করতে হলেও কিন্তু অরিজিনালটা দেখাইতে হয়। আমিও করছিলাম, পরে আমিও উঠাই ফেলছিলাম। এই জন্য আমি তোমাকে সেখান থেকে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, বুঝছো? আর ছেলেদের জন্য বলতেছি যে হচ্ছে আহ ছেলেদের জন্য বিশেষ করে এটা, ওই কেউ নক টক দিলে আর কি রিপ্লাই টিপ্লাই দিও না এখন, বুঝছো? ভালো মতো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। এরপরে দেখবা যে আব্বু আম্মুর কাছে যদি বলো যে আমাকে আকাশে চাঁদ এনে দিতে হবে, আব্বু আম্মু যদি চাঁদ নাও এনে দিতে পারে, চাঁদনিরে ঠিকই এনে দিবে। কিন্তু তার জন্য তোমার পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে হবে, ভালো রেজাল্টটা করতে হবে, বুঝছো? এখন এটা হাই টাইম, এই সময়টাতে অন্য কিছুতে তুমি মনোযোগ দিও না, সময় নষ্ট করো না, ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? আর আঙ্কেল আন্টি যারা আছেন, যদি কেউ দেখে থাকেন, তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে এই সময়টাতে ওকে একটু সাপোর্ট দেওয়া সব রকম। মানে ঠিক আছে, ও সংসারের কাজটা টুকটাক করবে, কিন্তু ওকে একটু পড়ার টেবিলে যেন সময় বেশি দিতে পারে, সেটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। একটু খাবার দাবার যেন ভালো খেতে পারে এই সময়টাতে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে রাত জেগে, যদিও রাত জেগে পড়তে চায়, অথবা হচ্ছে ওর যদি মনে হয় একটু জোরে পড়তে চায়, তাহলে ওকে ওর মতো করে একটু উৎসাহ দিবেন। এখানে কারোর সাথে তুলনা করার দরকার নেই। অমুক খালাতো, মানে ওর খালাতো ভাই এ প্লাস পাইছে দেখে ওকে এখন এ প্লাস পাওয়ার প্রেশার দিলেন আপনি আগে থেকে, এটা হিতে বিপরীত হবে। এটা আঙ্কেল আন্টিদের জন্য হচ্ছে আমার মানে আমার পরামর্শ। ওকে। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এসএসসি 26 ব্যাচ তোমাদের রিলেটেড, তাইলে তোমরা শিখবো জিতবো গ্রুপে আমাকে ট্যাগ করে প্রশ্ন করতে পারো। আমার ফেসবুক আইডি তো মনে হয় সবাই জানো, তাই না? যারা জানো না তাদেরকে বলছি, সার্চ দিবা হচ্ছে এটা লিখে SHAOWNREZA। এই নামে কিন্তু অনেক ফেক আইডি আছে, বুঝছো? দেখবা যে অ্যাকাউন্টটা ওই ব্লু টিক আছে, মানে মেটা ভেরিফাইড যে অ্যাকাউন্ট আছে, ওটা আমার। তো শিখবো জিতবোতে অহেতুক পোস্ট না। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে যে ভাইয়া আমার সামনে পরীক্ষা, এটা আমি বুঝতে পারছি না, পোস্ট করে আমাকে ট্যাগ দিও, আমি ইনশাল্লাহ সেখানে হচ্ছে তোমাদের এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে। কারণ তোমরা এখন আমাদের টপ প্রায়োরিটি। শিক্ষতে যতগুলো কোর্স চলে, এসএসসি, এইচএসসি, স্কুল, কলেজ, তোমাদের প্রায়োরিটি এখন আমাদের কাছে সব থেকে বেশি। কারণ তোমাদের পরীক্ষাটা সব থেকে কাছাকাছি সময় হচ্ছে, আর মাত্র 18 দিন সময় বাকি আছে।
এজন্য তোমাদের পোস্টগুলো আমি দেখে দেখে অ্যাপ্রুভ করব। আমাকে ট্যাগ দিলে আমি সেখানে হইতেছে রিপ্লাই দিয়ে আসব। আর যদি হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি তাইলে মন খারাপের কোনো কারণ নাই, কারণ ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে গেছে, বুঝছো? এজন্য রিকোয়েস্ট হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা ট্যাগ দেওয়ার জন্য বলতেছি। এই নামটায় সার্চ দিলেই তুমি হচ্ছে পেয়ে যাবা। ওকে, তো হচ্ছে তোমাদের পরীক্ষার আগে আবার দেখা হবে। আর মেইনলি দেখা হবে হচ্ছে ওই তোমরা যখন কলেজে ভর্তি হবা তখন যে কোর্স থাকবে একাডেমিক কোর্স, তখন তো দেখা হবে, রেগুলার ক্লাস নেবো ইনশাল্লাহ। আর পরীক্ষার আগে দেখবা মাঝে মধ্যে আমি লাইভে টাইভে আসছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করে দিব, ঠিক আছে? ওকে, পরীক্ষায় হ্যান্ডরাইটিং ম্যাটার করে না, সায়েন্সের স্টুডেন্টদের হ্যান্ডরাইটিং এতটা ম্যাটার করে না, এটা নিয়ে এত প্যারা নিও না হ্যান্ডরাইটিং যদি কারো খারাপ থাকে। হুম 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 ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো সবাই। আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া করি। আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করি, কারণ তোমরা স্টুডেন্ট হিসেবে ভালো করলে টিচার হিসেবে হইতেছে আমার এটা সাফল্য। মানে আমি স্টুডেন্ট হিসেবে কি করে আসছি, কি হচ্ছে আগডুম বাগডুম করছি, সেটা আমার স্টুডেন্ট সেলফের জন্য সফলতা। বাট অ্যাজ এ টিচার আমার সাকসেস তো মেজার করা হবে তোমাদের সাকসেস দিয়ে, তাই না? তোমরা ভালো করলে আমি ভালো করব। তোমরা ভালো করলে আন্টি বলবে যে এই ছেলেটা ভালো, আমার বাচ্চাকে ভালো মতো গাইডলাইন দিছে, পড়াশোনা করাইছে, এই জন্য আমার ছেলেটা ভালো করছে। তো আমি চাই তোমরা ভালো করো, তোমাদের সাফল্য মানে আমারও সাফল্য। এই জন্য তোমাদের জন্য আমি অবশ্যই দোয়া করি, তোমরা আমার জন্য একটু দোয়া করবা যেন আমিও সুস্থ থাকি, সবকিছু ঠিকঠাক থাকে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।